জেলায় জেলায় আইসিইউ সংকট, ঘাটতি অক্সিজেন সিলিন্ডারেরও। খালি আছে 200-রও বেশি, উল্টো দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। ঢাকা মহানগরীতে যেমন শয্যা খালি আছে, তেমনি অন্য বিভাগেরও সাধারণ শয্যাগুলি খালি আছে এবং রোগী গেলে সহজেই ভর্তি হতে পারবে। করোনার পূর্বে আমাদের যে আইসিইউর চাহিদা সেটাই কিন্তু পূরণ করতে পারত না। তো সুতরাং করোনার সময় যখন আইসিইউর চাহিদা আরও বেড়ে গিয়েছে, স্বাভাবিক কারণেই এই আইসিইউর যে চাহিদা সেটা পূরণ করা আসলে কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের টানাটানিতে করোনা পরীক্ষার কিট সংকট। এখন হচ্ছে না, কারণ সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব। আজও করোনায় শিশুসহ 40 জনের মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনাকালে বিদ্যুতের ভুতুড়ে বিল ছাড় না দিয়ে উল্টো গ্রাহকের ওপর চাপানো হলো 10 গুণ টাকা। মামলার হুমকি মাঠ পর্যায়ে, রোববার থেকে অনলাইনে গণশুনানি। রাজধানী জুড়ে সেবা সংস্থার স্বেচ্ছাচারী খোঁড়াখুড়ি, অহরহই ঘটছে বড় বড় দুর্ঘটনা। সমাধানে না গিয়ে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত সংস্থাগুলো। করোনায় দেশের চাকরি বাজারে ধস, বেকার হচ্ছেন অনেকে। কমেছে কর্মসংস্থানও, বাজারমুখী দক্ষ কর্মী না থাকায় কারণ, বলছেন উদ্যোক্তারা। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তা সহ নদ নদীর পানি বিপদসীমার উপরে। কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। দেশে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মুমূর্ষ রোগীর সংখ্যাও, যাদের চিকিৎসায় প্রয়োজন আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। অথচ লাখো রোগীর তুলনায় দেশের আইসিইউ শয্যা খুবই কম, ঘাটতি রয়েছে অক্সিজেন সিলিন্ডারেরও। অথচ এমন সময় পর্যাপ্ত আইসিইউ শয্যা থাকার দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। তারা বলছে 379টি আইসিইউর মধ্যে খালি 200টি। করোনায় আক্রান্ত হয়ে একটি আইসিইউর জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে হয়রান হওয়ার খবর বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। সেই সঙ্গে কোভিড হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সুবিধা না থাকার খবরও পাওয়া যাচ্ছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,30,000। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে 5% রোগীর জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সুবিধা প্রস্তুত রাখা উচিত। সে হিসেবে বর্তমানে দেশের হাসপাতালগুলোতে 6,500 আইসিইউ শয্যা থাকার কথা, কিন্তু সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে আছে মাত্র 379টি। এখন ডেডিকেটেড আইসিইউ আমাদের সারা দেশে প্রায় 339টার মতো আছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি যে আরো কিভাবে আইসিইউ সার্ভিস, বিশেষ করে হাইফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দিতে পারি, সেটি বাড়ানোর কাজ করছি। এত বিশাল ঘাটতির পরও আশ্চর্যজনকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি পর্যাপ্ত আইসিইউ থাকার। সমস্ত হাসপাতালগুলিতেই রোগী ভর্তি হতে পারবে, কারণ বেড শয্যা, অনেক শয্যা খালি আছে। এমন অবস্থায় উদ্বেগ জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু কোভিড রোগী নয়, সাধারণ রোগীদের জন্য অপর্যাপ্ত আইসিইউ। তাই সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। করোনার পূর্বে আমাদের যে আইসিইউর চাহিদা সেটাই কিন্তু পূরণ করতে পারত না। তো সুতরাং করোনার সময় যখন আইসিইউর চাহিদা আরও বেড়ে গিয়েছে, স্বাভাবিক কারণেই এই আইসিইউর যে চাহিদা সেটা পূরণ করা আসলে কঠিন হয়ে পড়েছে। আমাদের যে জায়গাটায় বেশি জোর দিতে হবে সেটা হলো রোগী যাতে আইসিইউতে না যায়, সেই জায়গাটা বেশি জোর দিতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার নিশ্চিতের তাগিদও দিয়েছেন তারা। একজন রোগীকে কখনো কখনো 50 থেকে 60 লিটার অক্সিজেন পার মিনিটও কিন্তু দেওয়ার প্রয়োজন হতে পারে। এই অবস্থায় আমাদের যে অক্সিজেনটার প্রয়োজন অনেক অনেক বেশি। এখন সময় আসছে আমরা বাংলাদেশের যত হেলথ স্ট্রাকচার আছে, যত আইসিইউ বেডগুলো আছে, সেই আইসিইউ বেডগুলোকে
একটি সিঙ্গেল কমান্ডের মাধ্যমে নিয়ে আসুন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী দেশের 8টি বিভাগের হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার রয়েছে মাত্র 10,220টি, যা করোনা রোগীদের সংখ্যার তুলনায় 8%-এরও কম। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে অর্থের অভাবে আটকে আছে করোনা টেস্টের কিট আমদানি। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে 1.5 লক্ষ কিট সরবরাহের পরও এখনও 1 টাকাও পরিশোধ করেনি কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। তাই বন্ধ আমদানি। বিকল্প হিসেবে ছোট ছোট লটে কিট আমদানি করছে সিএমএসডি। মহাপরিচালক বলছেন চলতি মাসের শেষেই কাটবে জট, যদিও এ বিষয়ে চেষ্টা করেও অর্থ মন্ত্রণালয়ের কোনো বক্তব্য মেলেনি। রাশেদ লিমনের রিপোর্ট। কিটের সরবরাহ নেই, তাই বন্ধ করোনা টেস্টের বুথ। কোথাও আবার সম্ভব হচ্ছে না নির্দিষ্ট সংখ্যার বাইরে টেস্ট করা। দেশজুড়ে রোগী বাড়লেও সেই তালে বাড়ছে না টেস্টের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য মতে এ পর্যন্ত 7 লাখের বেশি কিট আনা হয়েছে। এর মধ্যে 5 লাখ বিভিন্ন ভেন্ডরের মাধ্যমে ক্রয় করেছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। বাকি 2 লাখ এসেছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। অভিযোগ আছে কয়েক দফা একাধিক প্রতিষ্ঠান কিট সরবরাহ করলেও এখনও তাদের 1 টাকাও বিল পরিশোধ করতে পারেনি সিএমএসডি। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে টাকা না পেয়ে তারা নতুন করে আর এলসি খুলছেন না, তাই বন্ধ রেখেছেন কিট আমদানি। সিএমএসডি তো এখন এমন একটা অবস্থা, কোম্পানি বন্ধ করে দিয়ে সিএমএসডি কে সাপ্লাই দিতে হবে। সিএমএসডি তো কারোর কোনো বিলই দিচ্ছে না, বললো যে প্রসেসিং আছে এই কথাই কত 1 মাস থেকে শুনছি। মন্ত্রী পরিষদ থেকে অ্যাপ্রুভ করে আনতে হবে। আমরা তো ফান্ড পাচ্ছি না এখন ইম্পোর্ট করার জন্য, কারণ আমরা অর্ডার নিতে যাচ্ছি না। সিএমএসডি যদি না করে আমরা পুরোটা আইনে দিব কিভাবে? স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা মোকাবেলায় 900 কোটি টাকা বাজেট থাকলেও হাতে পেয়েছেন মাত্র 250 কোটি টাকা। বাজেটের অন্তর্বর্তীকালীন সময় হওয়ায় বাকি বরাদ্দ পেতে কিছুটা জটিলতা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে সমস্যা মিটবে বলে আশ্বাস ডিজির। এখন হচ্ছে না, কারণ সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবো, কিভাবে এটা আনা হবে। তারপরে আমরা হলো একসাথে বড় পারচেজ, অনেক দিনের জন্য একসাথে পারচেজ করা হবে। অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য মেলেনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আজও দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে এক শিশুসহ মারা গেছেন আরও 40 জন। আর একদিনের সর্বোচ্চ নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,868 জন। এ নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,30,000। বুলেটিনে সব হাসপাতালে সহজেই রোগী ভর্তির সুযোগ রয়েছে দাবি করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড চিকিৎসায় এখনও সারা দেশে খালি আছে প্রায় 10,000 শয্যা। দেশে কোভিড আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বেশিরভাগ দিনের মতো শুক্রবারও মৃত্যুর তালিকায় উপরে ঢাকা বিভাগ। 40 জনের মধ্যে 14 জনই ঢাকার। যারা মারা গেছেন তাদের বয়স 61 থেকে 70 বছরের মধ্যে সবচেয়ে বেশি। 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় সর্বোচ্চ 18,498 জনের, যাতে কোভিড শনাক্ত হন 3,868 জন। আরও 1,638 জন সুস্থ হওয়ায় কোভিড মুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 53,133 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। বরাবরের মতো এদিনও মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। এই কোভিড আক্রান্ত হয়ে ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা প্রথমে দেখে নেব গত 24 ঘন্টার নমুনা পরীক্ষা হয়েছে 18,498 জন এবং এ থেকে আক্রান্ত হয়েছে 3,868 জন। আমরা দেখতে পাচ্ছি যে আজও মৃতের খাতায় যোগ হয়েছে 40 জনের নাম। সুস্থ হয়েছেন 1,638 জন এবং এ পর্যন্ত বাংলাদেশে সুস্থ হয়েছেন 53,133 জন। 20 জুন আমরা দেখতে পাচ্ছি 23.09% দিয়ে শুরু হয়েছিল। 23 জুনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি 20 এবং 21-এর ঘরে কিন্তু এই যে সংক্রমণের হার, সেই সংক্রমণের হারটা ওঠানামা করছে। আক্রান্তের চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 মার্চ থেকে বলা যায় যে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ছিল 8 মে পর্যন্ত। এরপরেই কিন্তু আমরা দেখি
দেখি যে 8 মের পরেই কিন্তু রোগী লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এখন পর্যন্ত মৃতের যেই সূচক সেই সূচকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রথম মারা গিয়েছেন 18 মার্চ একজন, 18 মে পর্যন্ত স্থিতিশীল অবস্থা ছিল 349 জন, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যেই সূচকটা সেই সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী। 4টি দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলে আক্রান্তের হার সবচেয়ে বেশি, অর্থাৎ 43.13%। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে যে স্বাস্থ্যবিধি যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরাই আমাদের পরিবারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবো। এজন্য এই অদৃশ্য ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনার দুঃসময়ে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের বোঝা এখন বড় দুশ্চিন্তা সাধারণ গ্রাহকের কাছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়তি 10 গুণ টাকা গ্রাহকের কাঁধে চাপিয়ে দেওয়ার বিলও তৈরি হয়েছে। বিতরণ সংস্থাগুলোর দাবি 30 জুনের মধ্যে নিষ্পত্তি করা হবে বিল সংক্রান্ত জটিলতা। এদিকে অনিয়ম তদারকিতে গঠিত টাস্কফোর্সকে 1 সপ্তাহের মধ্যে জড়িতদের চিহ্নিত করতে বলেছে বিদ্যুৎ বিভাগ। দেবাশিস রায়ের রিপোর্ট। করোনার থাবা থেকে রক্ষা পেতে প্রায় 2.5 মাসের সাধারণ ছুটিতে কার্যত স্তব্ধ ছিল পুরো দেশ। সবকিছুর মতো এ সময় বন্ধ হয়ে যায় বাড়ি বাড়ি গিয়ে মিটার থেকে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরির কাজও। সংকটের এই সময়ে 3 মাস পর্যন্ত গ্রাহকের বিলম্ব বিল পরিশোধের মাশুলেও ছাড় দিয়েছে সরকার। কিন্তু গ্রাহককে সুবিধা দিতে গিয়ে বিল তৈরির অনিয়মে এখন বড় ফাঁদে পড়েছেন গ্রাহকরাই। 3 মাসে 3,400 টাকা হলো 1200 টাকা বিল আসার কথা, 2457 টাকা বিল আসে কিভাবে? বিল নিয়ে তো সমস্যায় পড়েছে, সত্যি কষ্টকর এবং দুঃখজনক। মহামারীর এই দুঃসময়ে বিল সমন্বয়ের নামে প্রিপেইড ও পোস্টপেইড শ্রেণীর ভুক্তভোগীদের দুশ্চিন্তা, প্রিন্সিপাল বিল নামের এই টাকা কি তবে গ্রাহকের ঘাড়েই বর্তাবে? 2 মাসে যেসব অফিস বন্ধ ছিল সেই সব অফিসের বিলটা আপনার বেশি হয়েছে। এখন আমরা মিটার রিডার দেখে দিলে আমরা এটাকে রিভাইজ করে দিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই বা আমাদেরকে অন্যরকম ভাবার কোনো কারণ নেই। বাড়তি বিলের এই বিড়ম্বনা তদারকিতে এরই মধ্যে অতিরিক্ত সচিবকে প্রধান করে টাস্কফোর্স গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কোম্পানিগুলোর দাবি বিল কাণ্ডে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। গ্রাহককে কোনো অবস্থাতেই তার ব্যবহারের বেশি বিল আমাদেরকে পরিশোধ করতে হবে না, শতকরা 100% নিশ্চয়তা দিচ্ছি। যে জড়িত যদি কোনো কিছু থাকে অবশ্যই সেটা তার পানিশমেন্ট হবে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। বিল সংক্রান্ত জটিলতা নিরসনে রোববার থেকে অনলাইনে অভিযোগ নিষ্পত্তি শুরু করবে ডিপিডিসি। এছাড়া ডেস্কো গ্রাহকরা ফোন করেও সেবা পাবেন এই ভুতুড়ে বিলের কবল থেকে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে গিয়ে আমরা একটা গণশুনানির মতো করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির শিকার প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরাও। ময়মনসিংহ অঞ্চলের পিডিবির বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিং না দেখেই কয়েক গুণ বেশি বিল করা হচ্ছে। বিল পরিশোধ না করলে দেয়া হচ্ছে মামলার হুমকিও। সাইমা কুন্দের তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। ময়মনসিংহ সদর, ফুলপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ভৌতিক বিল নিয়ে দিশেহারা গ্রাহকরা। মিটারে বর্তমান রিডিংয়ের চেয়ে 300 থেকে 3000 ইউনিট পর্যন্ত বেশি বিল করা হয়েছে শত শত গ্রাহকের নামে। এ নিয়ে বিদ্যুৎ অফিসে ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। উল্টো 30 জুনের মধ্যে বিল পরিশোধ না করলে মামলার হুমকি দেয়া হচ্ছে বলেও জানান তারা। 800 টাকা আগে আমার মাসে বিল আইতো, 18,000 টাকা মতো আমার বিল আইছে। কত টাকা আমি দাম করতে আমার 356 টাকা আগে বিল করছে, অনেক এই মাসে করছে 7000। সংশোধন করতে গেছি, এই যে বিল করছে এটাই দেওয়া লাগবো, কিস্তি করিয়া দিচ্ছে, আর নাইলে তারা মামলা করিয়া দেব। মিটার না দেখে মনগড়া বিল দিয়ে টাকা আদায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এই অন্যায়ভাবে বিদ্যুৎ বিল দাখিল করার জন্য, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, গ্রাহকদেরকে হয়রানি করার জন্য এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের আমি বিচার দাবি করছি। তবে পিডিবির কর্মকর্তারা বলছেন, বাড়তি বিল পরবর্তী বিলের সাথে ক্রমান্বয়ে সমন্বয় করা হবে। কারেকশন করে দিচ্ছি এবং কিছু পরবর্তীতে আরো যারা আসবে তাদেরকেও কারেকশন করে দিব। গ্রাহকদের একটা ভুল ধারণা যে আসলে আমাদের বেশি বিল করছে, আসলে আমরা বেশি বিল করি নাই, সেটা মিটারের সাথে মিল রেখেই করছে। জেলায় পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় 4 লাখ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সেবা সংস্থার অপরিকল্পিত সংযোগ আরও অরক্ষিত হয়ে পড়ছে স্বেচ্ছাচারী খুনাখুরিতে। এতে প্রতিদিনই বাড়ছে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকি। অহরহই ঘটছে বড় বড় দুর্ঘটনা। বিশ্লেষকরা বারবার সমন্বয়হীনতার কথা বললেও সেবা সংস্থাগুলো এখনও ব্যস্ত কাঁদা ছোড়াছুড়িতে। আজহার লিমনের রিপোর্ট।
এ শহরের প্রতি ইঞ্চি মাটির নিচে জালের মতো ছড়িয়ে আছে ২৬টি সেবা সংস্থার অসংখ্য সংযোগ। বছর জুড়ে চলে এসব সেবা সংস্থার উন্নয়ন কাজ। এক সংস্থার উন্নয়ন কাজে ক্ষতিগ্রস্ত হয় আরেক সংস্থার সংযোগ, নষ্ট হয় সরকারি অর্থ, দুর্ঘটনার মুখে পড়ে সাধারণ জনগণ। এমনই অব্যবস্থাপনার মধ্যে বৃহস্পতিবার মিরপুরে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস বলছে গ্যাসের শাটডাউনের জন্য তিতাসের সাড়া পেতে দেরি হয়েছে। যদিও তিতাস দায় চাপাচ্ছে ওয়াসার উপর, তারা বলছে ওয়াসার হঠকারিতায় প্রায় ক্ষতির মুখে পড়তে হয় তাদের। আজকের ঘটনার জন্য আমরা যে আমাদের কতটুকু গ্যাস অপচয় হলো, কত টাকা গ্যাসে আমাদের ক্ষতি হইলো, এটার জন্য আমরা ক্ষতিপূরণ দাবি করবো। তিতাসের ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া চাইলে কোনো জবাব দেননি ওয়াসা এমডি। আমি দেশের মধ্যে আছি ভিডিও মিটিং এ। তিতাস বলতেছে যে আজকের যে ঘটনাটা ঘটলো এর জন্য আপনাদের কাছে ওরা ক্ষতিপূরণ দাবি করবে, ওয়াসা দায়ী। ঠিক আছে, দেখবো। ওকে, আমি জানি না এখন এটা। ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক বলছেন, সেবা সংস্থার এমন সমন্বয়হীনতার কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে নগরী। ঢাকা শহর পুরোপুরি ঝুঁকির মধ্যে রয়েছে আসলে। সেই জন্যই কিন্তু এগুলোকে যদি আমরা সঠিকভাবে প্রোটেক্টেড না করতে পারি, এটা কিন্তু আমাদের বড় রকম একটা পুরো ঢাকা শহরবাসীর জন্য একটা অনেক ঝুঁকিপূর্ণ। স্পর্শকাতর সংযোগের উন্নয়ন কাজে ফায়ার সার্ভিস সহ প্রতিটি সেবা সংস্থার প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতের সুপারিশ করেন সাবেক এই কর্মকর্তা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে চাকরি হারাচ্ছেন কর্মজীবীরা, কমছে নতুন করে কর্মসংস্থানের সুযোগও, হতাশ হয়ে পড়ছেন তরুণরা। এর কারণ হিসেবে বাজারমুখী মানব সম্পদের অভাবের কথা বলছেন উদ্যোক্তারা। করোনা পরবর্তীতে বেকার সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা করে অর্থনীতিবিদদের পরামর্শ, জোর দিতে হবে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত জনশক্তি গড়ে তোলার উপর। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে উৎপাদন ও সেবামুখী প্রায় সব শিল্প প্রতিষ্ঠান। এতে প্রতিদিনই চাকরি হারাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী। হঠাৎ বেকার হয়ে পড়া এই জনগোষ্ঠী জানে না ঠিক কবে আবার তৈরি হবে নতুন করে কর্মসংস্থান। আমরা কয়েক লাখ বেকার সারা বাংলাদেশে খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম, আসলে কবে এই খারাপ সময়টা শেষ হবে। এমসিকিউ পরীক্ষা দিয়েছি 2020 সালের ফেব্রুয়ারির 29 তারিখ এবং নিয়ম অনুযায়ী আমাদের রিটার্ন পরীক্ষা হওয়ার কথা 2 মাসের মধ্যে। এখন আমাদের পরীক্ষা হচ্ছে না। গবেষণা সংস্থা পিআরআই এর আশঙ্কা, চাকরি হারাতে পারে দেশের 1.5 কোটির বেশি মানুষ, আর ক্ষতির মুখে পড়বে প্রায় 5 কোটি। চাকরির বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা বলছে, আগের চেয়ে কমেছে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারগুলো কোন দিকে যাচ্ছে, কমছে না বাড়ছে? কমাটাই স্বাভাবিক। ডিলার মেতে প্রায় 70-80% মতো কমে গেছিল। জুন মাসে নর্মালের তুলনায় 50% মতো কম। সার্চিংটাও প্রায় 30-40% কমে গেছে। এই অবস্থায় সামনে এসেছে দেশে টেকসই কর্মসংস্থানের সুযোগ রয়েছে কতটুকু। আমাদের নিড বেসড এডুকেশনটা সেভাবে ফোকাস করতে পারি না। মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের দেশে তৈরি হচ্ছে। কর্মসংস্থানে করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় কাজভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। যে নতুন উৎপাদন ব্যবস্থা আসছে, যে নতুন যন্ত্রপাতিগুলো আসছে, তার সাথে যদি আমরা আমাদের শ্রমিকদের পরিচয় করিয়ে না দিতে পারি, তাহলে আমাদের কিন্তু এই সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাই ব্যাহত হবে। বিবিএস এর তথ্য, বয়স বিবেচনায় বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 11.5 কোটি, আর শ্রমবাজারে রয়েছেন প্রায় 6.5 কোটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভয়াল ছোবলে আজ গৃহে প্রবেশের অধিকার হারা গৃহশিক্ষকরা। বন্ধ হয়েছে উপার্জনের পথও। ব্যয়বহুল নগরে টিকতে না পেরে বেশিরভাগ তরুণকেই ফিরতে হচ্ছে গ্রামে। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। সময় গড়িয়েছে 3 মাস, বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিক দূরত্ব নিশ্চিতের সময়ে নবীনদের শিক্ষা অনুশীলনে সাহায্যের জন্য নেই গৃহশিক্ষক। আমি ওকে পড়াচ্ছি না, ও তো পিছিয়ে যাচ্ছে। সুস্মিতা চক্রবর্তী মিশু এমনই একজন গৃহশিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি 2 বাসায় পড়ান ছাত্র। এর বিনিময়ে পাওয়া অর্থে বেশ চলে তার শিক্ষা সহ আনুষঙ্গিক খরচ। কবে আবার আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, আমার সেই স্বাধীনতাটা কবে আমার কাছে আবার ফেরত আসবে, আমি সেটা এখনো বলতে পারছি না। পুরো মাস পড়ে এসেও টাকাটা পায়নি, অথবা অনেকের টিউশনে চলেও গেছে। শহরে জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকা থেকে শুরু করে চাকরির আবেদন খরচ মেটান অনেক তরুণ এই টিউশনির টাকায়। শিক্ষা জীবন শেষ করে কর্মক্ষেত্রের অপেক্ষায় থাকা অনেক তরুণের পরিবারে কিছুটা স্বস্তিও এনে দেয় এই উপার্জন। অনেকটা বাধ্য হয়েই ঢাকা থেকে বাড়িতে চলে আসতে হয়েছে। 65 জন টিচার যারা এখানে আছেন, আমার এখানে দায়িত্বশীল যারা আছেন, তাদের প্রায় সবাই এই মুহূর্তে বাসা ছেড়ে দিয়ে ঢাকার বাইরে আছেন। ইটকাঠ পাথরের এই নগরে
ভাগ্যের অন্বেষণে বা নিজের ভবিষ্যৎ গড়ার জন্য যেসব শিক্ষার্থী এবং শিক্ষা জীবনের পরে যারা চাকরির খোঁজে এই শহরে অবস্থান করেন, তারা এখন পড়েছেন করোনার কারণে চরম আর্থিক অনিশ্চয়তায়। এদিকে তরুণ সমাজের প্রতি দ্রুত মনোযোগী হবার আহ্বান সমাজ বিশ্লেষকদের। অনার্স এবং মাস্টার্স থেকে স্টুডেন্টস ঝরে পড়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা ইউনিভার্সিটি বিভিন্ন সার্ভে থেকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ইমিডিয়েটলি যেটা করণীয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার স্বল্পমেয়াদী শিক্ষা ঋণ চালু করতে পারে। করোনাকাল পেরিয়ে আবারও স্বপ্নবাজ তরুণের পদচারণায় মুখর হোক পরিচিত চত্বরগুলো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কদমতলীতে এএসপি স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও গর্ভপাত ঘটানোর চেষ্টার অভিযোগে মামলা করার পর নিরাপত্তাহীনতায় নির্যাতিতা নারী। তার অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে অভিযুক্ত স্বামী। যদিও স্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এএসপি। পুলিশ বলছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। যৌতুকের দাবিতে নির্যাতন, জোর করে গর্ভপাত করানোর চেষ্টার অভিযোগে প্রায় 1 মাস আগে এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন তার স্ত্রী ইশরাত রহমান। নির্যাতিতা নারীর অভিযোগ, এরপর থেকেই মামলা তুলে নিতে মোবাইল ফোনে একাধিকবার হুমকি দিয়েছে অভিযুক্ত স্বামী। এতদিনেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মামলা দায়েরের পর থেকে আমার স্বামী বিভিন্নভাবে আমাকে চাপ প্রয়োগ করে আসছে মামলা তোলার জন্য। এমনকি সে নিজে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে চাপ প্রয়োগ করছে মামলা তোলার জন্য। এই ঘটনায় আমি এবং আমার পুরো পরিবার আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। যদিও হুমকি দেওয়াসহ তার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন বলে জানান অভিযুক্ত স্বামী। এগুলো সব মিথ্যা অভিযোগ, আমি কোনো হুমকি দামকি কেন দিব? আমি সে তো আমার এখনো সে আমার লিগালি সে আমার বউ, তাই না? এবং সে মামলা করেছে, সে এটাও হয়তো সে মিসগাইডেড হয়ে মানুষের মাধ্যমে মিসগাইডেড হয়ে সে মামলা করেছে বা ই করছে, কিন্তু আমি তো তার থেকে একটা পিসফুল সেটেল করার জন্য। এদিকে দ্রুত আসামিকে গ্রেফতারের আবারও দাবি জানিয়েছেন ভুক্তভোগীর আইনজীবী। যেখানে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে সেখানে তিনি সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিয়ে যান, যা অত্যন্ত অদ্ভুত এবং হাস্যকর বিষয়। রমনা থানা পুলিশ জানায়, এএসপি নাজমুস সাকিবকে গ্রেফতারের চেষ্টা চলছে। এরই মধ্যে তার ঢাকার কদমতলীর বাসায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানসম্মত পিপিই এবং মাস্ক ব্যবহার না করায় চট্টগ্রামের চিকিৎসকদের মধ্যে করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত 2 মাসে এখানে আক্রান্ত হয়েছেন 250-র বেশি চিকিৎসক। সবশেষ বুধবার একদিনে 2 জন সহ গত 1 মাসে 10 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ অবস্থায় চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয়ের শঙ্কা সৃষ্টি হয়েছে। সাক্ষাৎ ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 25 মে জাফর হোসেন রুমির মৃত্যু দিয়ে চিকিৎসকদের মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে, সেই তালিকায় বুধবার রাতে সবশেষ সংযোজন হয়েছেন শহীদুল আনোয়ার নামে এক চিকিৎসক। অবশ্য তার কয়েক ঘন্টা আগে মারা গেছেন ডাক্তার সামিরুল হক বাবু নামে আরও একজন চিকিৎসক। হাসপাতালে যারা আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা, তারা খুব খারাপ স্ট্রেনের করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন সংস্থা থেকে উপহার পাওয়া সাধারণ মানের পিপিইর কারণে চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তার। পিপিই বা সুরক্ষা সামগ্রীগুলো পরিধান করতে হবে কিভাবে, আবার কিভাবে এগুলো খুলতে হবে, এইগুলো যথাযথভাবে মানতে হবে। বর্তমানে করোনা রোগীর তুলনায় বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি চিকিৎসকের মারাত্মক সংকট রয়েছে, যে কারণে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের টানা দায়িত্ব পালন করতে হচ্ছে। সে সাথে পিপিই পরিধান এবং খুলে রাখার পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। যতগুলো বেডে রোগী থাকার কথা, এর চেয়ে অনেক বেশি রোগী, সেই অনুযায়ী চিকিৎসকের পরিমাণ কম। এছাড়াও প্রপার ট্রেনিং দিতে হবে চিকিৎসকদের কিভাবে পিপিই পড়বে। চোখের সামনে তাদের সহকর্মীরা মৃত্যুবরণ করেন, তখন তাদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হয় এবং কিছুটা তারা আতঙ্কগ্রস্ত হচ্ছে। বিএমএর তালিকা অনুযায়ী চট্টগ্রামে মোট চিকিৎসক রয়েছেন 4349 জন। উপজেলা পর্যায়ে 18 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের আক্রান্তের হার কমিয়ে আনতে হবে, আর না হলে বিপর্যয় নেমে আসবে চিকিৎসা ব্যবস্থায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তথ্য বলছে মাদকাসক্তের প্রায় শতভাগই ধূমপায়ী। তাই মাদক নেশা ঠেকাতে আগে লাগাম টানতে হবে ধূমপানে। বিশেষজ্ঞরা বলছেন, সিগারেট করোনার ঝুঁকি বাড়িয়ে দেয় 14 গুণ। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে রিপোর্ট রাশেদ বাপ্পির, ছবি তুলেছেন খলিলুর রহমান। সময়টা এখন করোনা কাল, সবাই একটু বাড়তি সতর্ক, বাড়তি সচেতন। তবে এ কেমন সতর্কতা?
সংক্রমণের এই কালেও চলছে একাধিক ব্যক্তির একই সিগারেট ভাগ করে খাওয়া। অবশ্য এক্ষেত্রে কমতি নেই অজুহাতেরও। আপনি সিগারেট খেলেন, এই একই সিগারেট দিলেন আপনার বন্ধুকে, এটা কি ঠিক হলো? না, এটা ওই যে নিচে পাশাটা স্যানিটাইজার পরিষ্কার করে দিয়ে দিলাম, আবার একটু হিট দিয়ে দিল, হয়ে গেল। প্রতিদিনই চিকিৎসকদের নানা অনুরোধ, নানা পরামর্শ, তবুও ধূমপানের বদ অভ্যাসের কাছে যেন হার মেনেছে স্বাস্থ্যবিধি। কি বয়োজ্যেষ্ঠ বা কৈশোর, সবাই বন্দী তামাক পোড়া ধূম্রজালে। এরকম করে একটা নেশা, মনে করেন একটা সিগারেট খাই, এক গ্লাস পানি খাই, এক কাপ চা খাই। গবেষণায় দেখা গেছে মাদকাসক্তের শতকরা ৯৮% ধূমপায়ী এবং এদের ৬০% বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাই মাদক শুধু ব্যক্তির ক্ষতিই করছে না, সমাজে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধ। তাদের হাতটা, আঙুলটা মুখের কাছে ঠুটে যাচ্ছে, অর্থাৎ তার হাতে যদি ভাইরাসটি থাকে তাহলে কিন্তু খুব সহজে মুখের ভিতরে ভাইরাসটি ঢুকে যেতে পারে। আরেকটি হচ্ছে যে মাদকাসক্তরা যারা গাঁজা, ফেনসিডিল বা ইয়াবা সেবন করে বা সিগারেট খায়, সীসা ক্লাবে যায়, তারা কিন্তু তাদের ফুসফুসটা কিন্তু অলরেডি সংক্রমিত এবং তাদের মৃত্যু সংখ্যা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি। গবেষণা বলছে দেশের ৭৫ লাখ মাদক ব্যবহারকারীর মধ্যে ৬৫% বয়সী ১৫ বছরের নিচে, যাদের অধিকাংশই নেশায় হাতেখড়ি ধূমপানের মাধ্যমে। তাই তো মাদকের ভয়াবহতা রুখতে বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর প্রতি দিতে হবে বাড়তি মনোযোগ, যাতে অঙ্কুরেই বিনষ্ট হয় এই বিষ বাষ্পের বীজ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ধরলার পানি বইছে বিপদসীমার ওপরে। পানি ঢুকে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী ২০টির বেশি গ্রাম। পানি বেড়েছে ব্রহ্মপুত্র, ঘাঘট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীরও। সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে লোকালয়। বর্ষা আর উজানের ঢলে উতলা উত্তরাঞ্চলের নদ নদী। হুহু করে নদীর পানি ঢুকছে চরাঞ্চলে। প্রতিনিয়ত আতঙ্ক বাড়াচ্ছে নদী পাড়ের মানুষের। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি অতিক্রম করেছে বিপদসীমা। ইতিমধ্যে তলিয়ে গেছে ২০টিরও বেশি গ্রাম ও রাস্তাঘাট। দুর্ভোগে কয়েক হাজার মানুষ। গবাদি পশু নিয়েও বিপদে পড়েছেন স্থানীয়রা। একদিনের ব্যবধানে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার অন্তত ১৫টি গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় ২৫,০০০ মানুষ। লালমনিরহাটে তিস্তার পানির নিচে রাস্তাঘাট ও বাড়িঘর। সদর, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের ভুট্টা, বাদাম ও রূপা আমন ক্ষেতও তলিয়ে গেছে। গাইবান্ধায়ও ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সবকটি নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। বন্যা ও ভাঙন আতঙ্কে সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের নদীপাড়ে মানুষ। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, রক্তি, খাসিয়ামারা, চলতি ও পাটলাই সহ সবকটি নদ নদীর পানি বেড়েই চলছে। সুরমার পানি ঢুকে সুনামগঞ্জ পৌর এলাকার পশ্চিম বাজার, সাবমারির ঘাট, বড়পাড়া, মল্লিকপুর সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আগামী ২-১ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ইউরোপের দাবদাহ এবং করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পর্তুগালের লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতার কারণে আবার সংক্রমণ বাড়ছে এবং তার একটি বড় উদাহরণ হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় এখানে কিন্তু 450-এরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন এবং সেই কারণে কিন্তু পর্তুগালের এই শহরটিকে নিয়ে পর্তুগালের সরকারকে কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে। অর্থাৎ আমরা বলেছিলাম যে নিয়মকানুনে আরও কড়াকড়ি আনা হয়েছে এবং সেই বিষয়গুলিকে মাথায় রেখে পর্তুগাল সরকার কিন্তু আরও শক্ত হচ্ছে। কারণ হচ্ছে বিভিন্ন কারণেই কিন্তু পর্তুগালের নতুন করে আবার সংক্রমণ বাড়ছে এবং ইউরোপের বিভিন্ন দেশের কাছে কিন্তু পর্তুগালের গ্রহণযোগ্যতা নষ্ট হচ্ছে এবং বিভিন্ন দেশ তাদের সীমান্ত খুলে দিলেও পর্তুগালকে কিন্তু স্বাগত জানাতে পারছে না। তো এই দিক দিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন দেশে এখন কিন্তু গ্রীষ্মের যে উত্তাপ সেটি শুরু হয়েছে এবং সেই কারণে আমরা লক্ষ্য করে থাকি ইউরোপিয়ানরা কিন্তু এই গ্রীষ্মের এই সময়টাতে একটু উদাসীন থাকেন বিভিন্ন কারণেই। তারা সাধারণত সামার উদযাপন করেন, বিচে গিয়ে থাকেন এবং বিভিন্ন দেশ ভ্রমণ করে থাকেন। তো সেই কারণগুলিতে কিন্তু আবার সংক্রমণ বিভিন্ন দেশে বেড়েছে শুধুমাত্র স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতার কারণে। তো পর্তুগালের প্রশাসন কিন্তু আবার বেশ কঠোর অবস্থান নিয়েছে। তারা কিন্তু জেল জরিমানার বিধান করে আবার নতুন আইন যেটি প্রয়োগ করেছে শুধুমাত্র রাজধানী লিসবন সহ
আর যেসব স্থানে সংক্রমণের চিত্র ঊর্ধ্বগতি সেসব স্থানকে কেন্দ্র করে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে দেখেছিলাম আমরা যে সংক্রমণের যে বিষয়টি সেটি মূলত কিছু শহরকে কেন্দ্র করে এখন সংক্রমণ বাড়ছে, অর্থাৎ সারা দেশে সংক্রমণের যে চিত্র দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট শহরেই তার অধিকাংশ সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখেছি যে স্পেন পার্শ্ববর্তী দেশ, তাদের পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। সেখানে সার্বিক সংক্রমণের যে চিত্র সেটি এখন অনেকটাই কমেছে, অধিকাংশ প্রতিষ্ঠান খুলে দিয়েছে। ঠিক একই রকমভাবে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশেই কিন্তু এই মুহূর্তে তাদের যে লকডাউন সহ নানান পদক্ষেপগুলি ছিল সেগুলি কিন্তু শিথিল করে উইথড্র করে বিভিন্নভাবে যে দেশের অর্থনীতি সেটিকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলোর দিকে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের সরকার কিন্তু জোর দিয়েছে। তো সেই লক্ষ্যে আমরা দেখেছিলাম যে ইউরোপের বিভিন্ন দেশে অন্তত ইউরোপের মধ্যে উড়োজাহাজ চলাচল কিন্তু এরই মধ্যে স্বাভাবিক হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সময় আরও নতুন করে ইউরোপের বাইরের দেশগুলির সাথে সব কিছু স্বাভাবিক করতে এখন ইউরোপের ধারাবাহিক পদক্ষেপ অব্যাহত রয়েছে। তো মামুন, এই ছিল আসলে পর্তুগাল থেকে স্পেন সহ গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর। মামুন, করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে পর্তুগাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। বিশ বছরে টেস্ট ক্রিকেটের সাফল্য প্রত্যাশিত না হলেও উন্নতির ছাপ স্পষ্ট। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 20 বছর উপলক্ষে দলের মূল্যায়ন এভাবে করেছেন বাংলাদেশের অভিষেক টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। সবকিছু মিলিয়ে উন্নতি হয়েছে। আমাদের প্রথম দিকে যেমন এক্সপিরিয়েন্স হতে হয়েছে, তখন ফার্স্ট ক্লাস ক্রিকেট হতো না, সেটা শুরু হয়েছে। মাঝে এসে সেটা আরেকটু উন্নতি হয়েছে। আমাদের বেশ কিছু প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে এস্টাবলিশ হয়েছে, তারা অন অ্যান্ড অফ কিছু ডিভিশন পারফর্ম করেছে। এখন যেমন ধরেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা স্পেশালি লঙ্কা দর্শন এবং যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় সেখানে কিছু পরিবর্তন এনে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারটা আগের থেকে আরও ভালো হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জেলায় জেলায় আইসিইউ সংকট, ঘাটতি অক্সিজেন সিলিন্ডারেরও। খালি আছে 200, উল্টো দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। আজও করোনায় শিশুসহ 40 জনের মৃত্যু। করোনাকালে বিদ্যুতের ভুতুড়ে বিল ছাড় না দিয়ে উল্টো গ্রাহকের ওপর চাপানো হলো 10 গুণ টাকা। মামলার হুমকি মাঠ পর্যায়ে, রোববার থেকে অনলাইনে গণশুনানি। করোনায় দেশের চাকরি বাজারে ধস, বেকার হচ্ছেন অনেকে, কমেছে কর্মসংস্থানও। বাজারমুখী দক্ষ কর্মী না থাকায় কারণ বলছেন উদ্যোক্তারা। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তাসহ নদ নদীর পানি বিপদসীমার ওপরে। কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।